সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা কইতে গিয়ে প্রশ্ন মনে আসছিল যে প্রফেসর ইউনূস কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয় দিছে। এখন দেখতেছি উনি কাজটা ঠিকই করেছেন। এই কৃষির ক্ষেত্রে যে কি বিশাল রাহাজানি চলতেছে সেটা পুলিশ দিয়ে ঠিক না করলে সম্ভবত আমাদের মুক্তি নাই। আর একটু খুলে বলি, আপনারা জানেন যে কৃষি পণ্য আমরা কিনি, তার দামের মাথা মুন্ডু কিছুই নাই। মেলা দামে আমরা কৃষি পণ্য কিনি, কিন্তু কৃষক তার পকেটে টাকা যায় না। আমরা পরিবহনের সময় সিন্ডিকেটের কথা জানি, কিন্তু সেটা পুরা চিত্র না। কিন্তু কৃষি সেক্টরে একটা স্তরে না, নানা স্তরে সিন্ডিকেট। এর জন্য কৃষক আর ভোক্তা হিসেবে আমরা নিজেরাই শুধু আর্থিক ক্ষতির মুখোমুখি হইতেছি না, আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তেছে। মানে আমরা ভবিষ্যতে পর্যাপ্ত খাদ্য পাবো কিনা সেটাও একটা সমস্যার বিষয়। আমাদের 18 কোটি মানুষের দেশ, প্রচুর খাবার উৎপাদন করতে হয়। সেটা যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে আমাদের জন্য এটা বিরাট বিপদ। যাই হোক, আমরা একটু বিষয়টা বিস্তারিত বুঝে নিই। আমাদের প্রত্যেকের বিষয়টা জানা দরকার। কৃষক ভাইদের তো জানা দরকারই, আর যারা বাজারে গিয়া শহরে দোকানদারের সাথে কথা বলেন, বার্গেন করেন, জিনিসপত্রের দাম কেন বেশি, তাদেরও এটা জানা দরকার। আমাদের দেশের মোট আয়তনের প্রায় 60% জমি চাষযোগ্য, এবং এই তালিকায় আমরা বিশ্বের 1 নাম্বার দেশ। দ্বিতীয় অবস্থানে আছে ডেনমার্ক, তারপরে আছে ইউক্রেন। মানে দেশের যত জমি আছে না, সে জমির কত শতাংশ চাষ করা যায়, চাষাবাসযোগ্য। সেই হিসাবে আমরা একটা বিশাল সুবিধার মধ্যে আছি। আমরা 1 নাম্বার দেশ, নিজেরাই জানি না। ইন্ডিয়া আয়তনের তুলনায় চাষযোগ্য জমির পরিমাণ 52%, আমাদের 60%। আমরা জানি ইন্ডিয়াতে মরুভূমি আছে, সেজন্য ওই জায়গায় চাষাবাদ করা যায় না। তো দেশের মোট আয়তনের তুলনায় চাষযোগ্য জমি শতাংশের ভিত্তিতে যদি দেখি, সবচেয়ে বড় 10টা দেশ, তাহলে বাংলাদেশ 60%, ইন্ডিয়া 52%, ডেনমার্ক 58%, ইউক্রেন 56%, মলদোভা 54%, হাঙ্গেরি 53%, রুয়ান্ডা 52%, নেপাল 28% মাত্র, ইন্দোনেশিয়া 31%, ফিলিপাইন 41%। তার মানে দেখেছেন তো আমাদের যে আয়তন, দেশের আয়তন, তার তুলনায় বিশাল পরিমাণে জমি কিন্তু চাষযোগ্য। কিন্তু সরকারের দূরদর্শিতা নাই, এবং ইন্ডিয়ার তোষণ করার পররাষ্ট্রনীতির কারণে আমরা বিগত 15 বছর অভিন্ন নদীর ন্যায্য হিস্সা পাই নাই। ফলে মৌসুমে পানি না পাওয়া, অতি বন্যা, এজন্য অনেক ফলন নষ্ট হয়। প্রত্যেক বছর দেশের বিশাল জনগোষ্ঠীর খাবারের যোগান দিতে আমাদের আমদানি করতে হয়। আমদানি করা কিন্তু কথা না, কোটি কোটি ডলার খরচ করতে হয়। আমাদের প্রবাসী ভাইরা কোটি কোটি ডলার আয় করে, আর আমাদের খাবার আমদানির জন্য কোটি কোটি ডলার খরচ করতে হয়। যদিও আমাদের খাবার চাষ করার জন্য যে জমির পরিমাণ, সেটা কিন্তু খারাপ না। আর এই জনগণের টাকা দিয়া আমদানি করা পণ্যের লাভ খায় কে? আওয়ামী লীগের চোর, তার অনুগত সিন্ডিকেট, হায়নার দল। সিন্ডিকেট কি সেটা আমরা একটু বুঝে দেখব। এবং এর ফলে জনগণের উপরে চাপায় দেওয়া হয় অতিরিক্ত মূল্য। এখানেই শেষ না, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হইতেছে যে পণ্য দেশে কৃষক উৎপাদন করে, সে তার ন্যায্য মূল্য কৃষক পায় না। অথচ উৎপাদিত এই সব পণ্য বহুগুণ বেশি দামে বিক্রি হয় বাজারে। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় বাজেটে কৃষি খাতে ব্যয় বরাদ্দ ছিল 9% কইরা। একটা উদাহরণ দিই আসেন, তাহলে সীমাহীন দুর্নীতির চিত্র আরো পরিষ্কার হবে। 2009-2010 অর্থ বছরে, মানে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসলো আর কি, হাসিনার আমলে, কৃষিখাতে বরাদ্দ ছিল 10,954 কোটি টাকা। এর মধ্যে 9,000 কোটি টাকা বরাদ্দ করা হয় ভর্তুকি হিসেবে, মানে ম্যাক্সিমাম। 2023-24-এ, মানে আওয়ামী লীগ আমলের শেষ বছরে, এই বরাদ্দ দাঁড়ায় 2008-9-এর 3.5 গুণ, 33,698 কোটি টাকা। এর মধ্যে 25,000 কোটি টাকা ভর্তুকি হিসেবে রাখা হয়। ভর্তুকি মানে কি জানেন? মানে কোনো জিনিসের দাম যদি 10 টাকা হয়, সরকার যদি মনে করে সেখানে 5 টাকা ভর্তুকি দেয়, তাইলে আপনি 5 টাকায় জিনিসটা কিনতে পারবেন, 10 টাকার জিনিসটা আপনি যেন কম দামে কিনতে পারেন। তাইলে কৃষিতে ভর্তুকি কি কাজে লাগিচ্ছে? কৃষিকাজের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে আর কি, যেমন ধরুন কিনতে হয়, কৃষককে সার কিনতে হয়, বীজ কিনতে হয়, তারপরে যন্ত্রাংশ কিনতে হয় বা কৃষি যন্ত্র কিনতে হয়, এগুলো যেন কম খরচে কৃষক কিনতে পারে, তাতে কৃষকের ঋণের বোঝা কমে, উৎপাদিত পণ্যের দামও যেন কমে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টাটা। কেমনে? মজার বিষয় আছে। দেখেন, এই মালের নাম হইল কামরুল আশরাফ খান পতন। পতন 2014 সালে নরসিংদী 2 আসনে এমপি হয়।
আওয়ামী লীগের চোরের দলের। তার প্রতিষ্ঠানের নাম হইতেছে পতন ট্রেডার্স। সে ভর্তুকির টাকা 561 কোটি টাকার সার আমদানি করে মার্কেটে বেচে দেয়, যেটা আসলে কৃষকের কাছে কম দামে বিক্রি করার কথা ছিল। অথচ ভর্তুকির টাকা আমদানি করায় সার সাধারণ কৃষকের কম দামে পাওয়ার কথা ছিল, পাইল না কৃষক। টাকাটা পাইল কে? পাইল আওয়ামী চোর। সরকারি সারের ভর্তুকির টাকা নিয়ে গেল এই দুর্বৃত্ত। দেখেন, এইখানে শেষ না, তার নামে দুর্নীতি দমন কমিশনে কিন্তু কেস ফাইল করলো। তার বিচারের আওতায় আনা যায় না, আজকে পর্যন্ত আনা যায় না। পতন ঘটানো যায় না, বরং আবার সে করেছে কি, ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার খায়সে করেছিল। এরকম ঘটনা একটা না, বছরে বছরে নতুন ফন্দি ফিকির করিয়া এই খাদ্য আর কৃষি খাতকে ঠেলে দেওয়া হয়েছে বিপর্যয়ের দিকে। বাংলাদেশ ভোগ্য পণ্যের বাজার হিসেবে কিন্তু বেশ বড় ভারতের জন্য, এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে কাছে পণ্য সরবরাহ করা যায়। বাজার যদি অস্থিতিশীল থাকে তাহলে সবচেয়ে লাভ হচ্ছে ভারতের। তাতে একদিকে পলিটিক্যালি ব্ল্যাকমেল করা যায়, আবার অন্যদিকে অর্থনৈতিক লাভও আছে, জিনিসপত্র বেচাও যায়। আর আমাদের দেশ সিন্ডিকেট একদিকে যেমন রপ্তানিকারক দেশের সাথে কাজ করে, একই সাথে রাজনৈতিক সরকারের সাথেও কাজ করে। এদের লক্ষ্য একটাই, যে সাধারণ মানুষের পকেট কেটে তার ভাগ সরকার এবং প্রশাসনকে দেওয়া। তাই হয়ে আসছে গত 15 বছর। আমরা হাসিনা বড় বড় প্রকল্পের চুরি নিয়ে কথা বলি, সাথে আসে ব্যাংক ডাকাতির কথা, অর্থনৈতিক খাতকে পঙ্গু করার কথা। বড় প্রকল্প তো একবার হয়, মানে ধরেন ব্রিজ ট্রিজ তো এগুলো একবার হয়, রাস্তা টাস্তা। কিন্তু খাদ্য আর কৃষি তো প্রত্যেক দিনের ঘটনা। গত 15 বছর ধরে প্রত্যেক দিন আমরা আওয়ামী চোরদেরকে এইভাবে টাকা দিয়ে আসতেছি, এবং এই টাকাটা এরা এখনো পাইতেছে। এই যে খাতের কোথায় কিভাবে কেমনে দাম বাইরে যায়, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে দৃশ্যমান না। পদ্মা সেতুর মতো বাজারে 1 কেজি পেঁয়াজের দাম বাড়লে মানুষ বিরক্ত হয়, কিন্তু বুঝতে পারে না কোথায় কিভাবে ঘটনা ঘটতেছে। তাই ভাবলাম আজকে বিষয়টা একটু পরিষ্কার করি। এটা বুঝতে পারি পেঁয়াজ নিয়ে, যে প্রথমে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে দেখি যে পেঁয়াজ আমরা উৎপাদন করি চাহিদার চাইতে বেশি, আমরা যা খাই তার চেয়ে বেশি উৎপাদন করি, তাও আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় কেন ইন্ডিয়া থেকে। আর এমন ধারণা তৈরি করা হয় যে পেঁয়াজ না আসলে আমাদের রান্না বান্না বন্ধ হয়ে যাবে। গত রমজানে 120 টাকা কেজি ছিল না পেঁয়াজ, এই রমজানে কত খাইতেছেন? 30 টাকা কেজি পেঁয়াজ খাইতেছেন, তাই না? কি ম্যাজিক? কোন ম্যাজিক? প্রফেসর ইউনুস ম্যাজিকে ইন্ডিয়ান পেঁয়াজ আমরা আনি না, এরই হইতেছে ম্যাজিক। তাও আবার কেউ কেউ বলে যে আগেই ভালো ছিলাম। সিন্ডিকেটকে ঠান্ডা করেন, পুরা বাজার ঠান্ডা হয়ে যাবে। এই কৃষি পণ্যের বাজারের রাহাজানি ভালোভাবে বুঝতে হলে আমাদের সিন্ডিকেট বিষয়টা একটু বুঝতে হবে। সিন্ডিকেট হইতেছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ জন্য যে ঠিক শব্দ তা কলে না, বাংলা মানে হইতেছে চক্র বা আতাত। মানে অনেকে একসাথে একটা কাজ করে। হাসিনা আর মোদি একসাথে হইয়া বাংলাদেশে ফ্যাসিবাদ চালাইছে না, তাই আমরা এটাকে হাসিনা মোদির সিন্ডিকেট হইতে পারি। তো ব্যবসায় যখন সিন্ডিকেট বলি আমরা, তো তখন এটা কিছু ব্যবসায়ী একত্র হইয়া যখন কোনো পণ্যের সরবরাহ, উৎপাদন এবং দাম নিয়ন্ত্রণ কইরা বাজারকে নিয়ন্ত্রণ করে, বাজারে মূল্য নিয়ন্ত্রণ করে। যেমন ধরেন সোয়াবিন তেল কে করে? এই যে মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা, এরা সোয়াবিন তেলের সিন্ডিকেট চালায়। মেঘনা কিন্তু 71 টিভির মালিক, মানে আওয়ামী লীগের শয়তানগুলো টাকা রাখার এগুলো মূল জায়গা ছিল। গত 15 বছরে হেন কোনো অন্যায় নাই ব্যবসার জন্য যা করেনি। ভ্যাট নাও দেওয়া, অন্যায়ভাবে গ্যাস সংযোগ নেওয়া, তাপসের সাথে মিলা ব্যাংক করা, এখনো সে 1000 কোটি টাকার গ্যাস অন্যায়ভাবে ব্যবহার করছে। এই যে মেঘনা টেকনা। টিকে গ্রুপ মূলত হইতেছে এস আলমের বি টিম, 15 বছর ধরে কাজ করেছে। এখন এই টিকে গ্রুপ এস আলমকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারে সাহায্য করেছে। এটা ঠিক করলো যে সয়াবিন তেলের দাম বাড়াবে, তাই সরকারকে চাপ দেওয়ার জন্য তেল আমদানি কইরা মার্কেটে ছাড়লো না। মাদার ভেসেল থেকে ছোট ভেসেলে নামাইছে জাহাজ থেকে, কিন্তু তেল বিক্রি করতেছে না মার্কেটে, পাবলিক খেপায় দেওয়ার জন্য। তেলের দাম বাড়াতে পারেনি, আপনারা সহ্য করেছেন তেলের এই সংকট, কিন্তু ওদের কত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য জয় বাংলা করিয়া দিচ্ছে দেখছেন। হ্যাঁ, ওরা কি পরিমাণে বিলা হয়ে আছে আমাদের উপরে, আমার উপর তো আছেই। আবার ধরেন আমার হিসাবে চিনির দাম 100 টাকার বেশি হওয়ার কথা না। আপনি আমদানি করা চিনির দাম এর সাথে যা কর টর শুল্ক টুল্ক যোগ করেন, তাতে কোনোভাবে এটা 100 টাকার উপরে যায় না। এখন বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। এই মাসে 3 লাখ, মানে এই রমজান মাসে 3 লাখ টন চিনি বিক্রি হবে। এই 3 লাখ টন এর সাথে যদি আপনি 20,000 টাকা যোগ করেন, তাহলে প্রত্যেক টন 600 কোটি টাকা এই রমজানে মার্কেট থেকে তুলে নেবে। আর এই চিনিরাওর কিন্তু মূল প্লেয়ার হইতেছে সিটি আর মেঘনা। সরকারকে বলতেছি চিনি আমদানিকারকদের দেখে বৈশা 100 টাকা কেজি দাম ঠিক করে দেবেন, সিটি আর মেঘনা সহ
চিনির সিন্ডিকেট যদি গাড়পেলি করে না হামাক কবেন মেঘনা গ্রুপের মালিককে তুলে নিয়ে মেঘনা ঠেকনা ফেলামো একেবারে। যাই হোক, কৃষি পণ্যের উৎপাদন, বিপণন আর বিতরণের ধাপগুলো দেখি মানে সিন্ডিকেট কোথায় কোথায় কাজ করে। এটা কয় হইতেছে ভ্যালু চেইন ইংরেজিতে, শোনারছেন না করলে মানে আপনি এক একটা ধাপে আপনি ক্যাঙ্কা করে টাকা কামাচ্ছেন, সেটা সহজ জিনিস কিন্তু ইংরেজিতে করলে না ভালো শোনায় আর কি। তো কৃষি পণ্যের জন্য ভ্যালু চেইনটা দেখতে কেমন? আমাদের দেশে কৃষি পণ্যের ভ্যালু চেইন হইল ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রম যা দক্ষতার সাথে করলে ব্যবসা থেকে লাভ হয়, একই সাথে বাজারও নিয়ন্ত্রণ করা যায়। ভ্যালু চেইনটা 6 ভাবে বিভক্ত। 1 নাম্বার হইতেছে ইনপুট বা সাপ্লাই, সার, বীজ, সেচ, যন্ত্রাংশ এবং কীটনাশক। এটা সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে, যেমন বিএডিসির মাধ্যমে করে, বিভিন্ন এনজিও, প্রাইভেট কোম্পানি, খুচরা বিক্রেতাও এটা সম্পৃক্ত। এরপরে 2 নাম্বার কি কৃষিকাজ, ছোট প্রান্তিক কৃষি, বড় কমার্শিয়াল ফার্ম এরা করে। 3 নাম্বার গুদামজাতকরণ, সরকারি এবং বেসরকারি যারা গুদামজাত করে ওয়্যার হাউসে পণ্য প্রক্রিয়াজাত করার পরে গুদামজাত করে। এই গুদামজাত করা হয় সরবরাহ এবং চাহিদার ব্যবস্থাপনাকে ঠিকঠাক করার জন্য। 4 নাম্বার হচ্ছে প্রসেস এবং ভ্যালু এডিশন, তার মানে হইতেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যেমন রাইস মিল, আটা মিল, মানে তারা এটা ভাঙায়, আটা ভাঙায়, তারপরে ভুসি বের করে, তাই না? রাইস মিল এটা চাল এটা পালিশ টালিশ করে, সিদ্ধ টিদ্ধ করে, এগুলো এটা হচ্ছে প্রসেসিং করে একটা ভ্যালু এডিশন করে। তারপরে 5 নম্বর হচ্ছে বিতরণ বা মার্কেটিং, যেটার সাথে জড়িত হচ্ছে ডিলার, হোলসেলার, খুচরা দোকানদার। ফাইনালি হচ্ছে ভোক্তা, যারা প্রত্যেক দিন খুচরা দোকানদারের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করে এবং বিরক্ত হয় আর বলে সরকারকে গালি দেয়, আর না হয় দোকানদারকে গালি দেয়। দোকানদার বলে যে মহাজন দাম বাড়িয়েছে, কিন্তু এই মহাজনরা কারা, এরা কই থাকে? সাধারণ মানুষের কাছে এর কোনো হদিস নেই। এই মহাজনে হইতেছে এই সিন্ডিকেট, এই ভ্যালু চেইনের এক একটা জায়গায় এক এক বসে থাকা মাতবর তালেবরগুলো। এই সিন্ডিকেট হইতেছে অদৃশ্য, কিন্তু এদের প্রভাব আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রবল। একবার ভেবে দেখেন, এই বিশাল প্রক্রিয়া কি 6 মাসে গড়ে তোলা সম্ভব? দীর্ঘ 15 বছরের প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং সিন্ডিকেট করে পুরো ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাজার পরিচালনা করেছে। নিজেদের স্বার্থে দ্রব্যমূল্যের দাম কখনো বাড়াইছে, আবার কখনো কমাইছে। বাংলাদেশের যদি ধরেন তাহলে 45% লোক এই যে ভ্যালু চেইনের সাথে যুক্ত, মানে হয় বিতরণ অথবা উৎপাদন অথবা গুদামজাতকরণ। এবং এর মধ্যে 1,60,00,000 প্রান্তিক কৃষক, যাদের বেশিরভাগ দরিদ্র। তরুণ প্রজন্ম বাপদাদার এই পেশার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে ক্রমশ। তারা কৃষি পণ্যের দাম পাইতেছে না, তার প্রত্যেক দিন বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ সামান্য সচ্ছলতার আশায় শহরে বিভিন্ন সার্ভিস সেক্টরে নিয়োজিত হয়েছে, আর কেউ কেউ অবৈধ কাজে জড়ায় পড়ছে প্রত্যেক দিন। গত 15 বছর হাসিনার মাফিয়া সরকার এই তরুণদের বিভিন্ন প্রক্রিয়াতে চাঁদাবাজি, মাদক ব্যবসা, রাস্তায় পিকেটিং এগুলোর কাজে লাগাইছে। এই যে ভ্যালু চেইন, এটাকে সাপোর্ট দেওয়ার কথা সরকারের, এটাই সরকারের কাজ। এখানে প্রযুক্তি দেওয়ার দরকার, এখানে যান্ত্রিকতা বাড়ানো দরকার, এখানে গবেষণা করা দরকার, এখানে পলিসি তৈরি করা দরকার। কিন্তু হাসিনা সরকার পদে পদে পরিকল্পনা করে ধ্বংস করছে এই খাতকে। কি কি খাতকে ধ্বংস করছে আসেন দেখি একটা একটা করে। যেমন ধরেন বিনিয়োগ এই কৃষি সেক্টরে 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করছে, যেটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আটকায় দেয়। কারণ ছিল কৃষি ব্যাংক তাদের খেলাপি ঋণের পরিমাণ লুকায় এবং সেটা কম করে দেখায়। প্রকাশিত রিপোর্টে খেলাপি ঋণের পরিমাণ ছিল 3,315 কোটি টাকা, যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রকৃত খেলাপের পরিমাণ ছিল 6,503 কোটি টাকা। তো কৃষি ব্যাংকের মূল কাজ কি ছিল? গ্রামীণ উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া। তাইলে এই ঋণ কাদের দেওয়া হয়েছিল? খেলাপি হয়েছে। প্রফেসর ইউনূস স্যারকে কইব যে এদের নাম প্রকাশ করেন, দেশবাসী এটা জানতে চায় এই কৃষি ব্যাংকের টাকা কারা মাইরা খাইছে। আর কি কি খাত ধ্বংস করেছে? কৃষির যান্ত্রিকীকরণ। এখানেও চিত্র একই রকম। সরকার পরিকল্পনা করে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করবে, যেন কৃষকদের ফলন বাড়ে, তাই না, এবং খরচ কমে। এই লক্ষ্যে বরাদ্দ হয় 3,000 কোটি টাকার একটা তহবিল, এবং এই কৃষি যন্ত্রাংশ কেনার জন্য প্রায় 70% ভর্তুকি দেওয়া হয়। 2018-19 সালে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান IFPRI 3,000 কৃষকের উপর একটা জরিপ চালায় এবং চালায় দেখে যে বাহ, ভালোই তো, 90% বেশি জমিতে কৃষিকাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হইতেছে। খুব ভালো না, তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হইতেছে, মহা আশ্চর্যের ব্যাপার হইতেছে, এর 97 ভাগের মালিক কৃষক না। তাহলে ভর্তুকি কে পাইল?
পাইলো যারা যারা কৃষক না, তাদের ভাগ মাই রেখে কৃষি কাজ করার যন্ত্রপাতি কিনলো, কিন্তু সে নিজে কৃষক না, তাদের কাছ থেকে কৃষককে ভাড়া নিতে হইতেছে। আর এইগুলা সব আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ এইভাবে এখনো পর্যন্ত খাইতেছে। আর কি খাত? কৃষি গবেষণা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলাফল তো দীর্ঘমেয়াদী। আমরা জানি 2010 সালে আমেরিকা প্রবাসী বাংলাদেশি বৈজ্ঞানিক মাকসুদুল আলম পাটের জেনোম সিকোয়েন্সিং করেন। মালয়েশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা এইটা করতে পারছিল। এই আবিষ্কারের ফলে পাট চাষ আরো সহজ এবং লাভজনক করা সম্ভব ছিল। শুধু তাই না, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল এবং গার্মেন্টসের সাথে একটা নতুন বাজার তৈরি করার সম্ভাবনা ছিল। কিন্তু কাঁঠাল রানী ব্যস্ত ছিল কাঁঠাল নিয়ে, পাট না। তাই সময় কোথায় তার? পাটকে একসময় বলা হয়তো গোল্ডেন ফাইবার। 70-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম না, তখন আমরা রচনা লিখতাম ইংরেজিতে, গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। এখন ইন্ডিয়া 1 নাম্বার দেশ পাট উৎপাদনে এবং রপ্তানিতে। তাইলে কোথায় গেল আমাদের দেশের আবিষ্কার? এফএও পাটকে আখ্যা দিছে ফিউচার ফাইবার, ভবিষ্যতের তন্তু হিসাবে। 2014 সালে মাকসুদুল আলম মারা যান, রেখা যান তার অমর কীর্তি, এবং সাথে সাথে স্তীমিত হয়ে যায় প্রায় $20 বিলিয়ন মার্কেটে বাংলাদেশের প্রবেশের সম্ভাবনা। গত 15 বছর হাসিনার পরিকল্পিত এই দুঃশাসন, এই একটা কইরা এই যে ভ্যালু চেইন কৃষিখাতের প্রত্যেকটা স্তরকে ধ্বংস করে দিছে। সাথে সাথে সুসংগত করে গেছে মাফিয়াদের সিন্ডিকেট হিসেবে। এরা হাসিনার সময় ছিল, এখনো আছে। এদের সীমাহীন লোভ, রাজনৈতিক দলের আশকারা এবং সমর্থন, প্রশাসনের সাথে অলিখিত আতাত, এইগুলাই জিম্মি করে রাখছে একদিকে কৃষক, আরেকদিকে সাধারণ ভোক্তাদের। সাময়িকভাবে বাজারে হয়তো কিছুটা নজরদারিতে স্থিতিশীল হয়, কিন্তু এটা অস্থায়ী, এটা থাকে না, কারণ সিন্ডিকেট আবার অ্যাক্টিভ হয়ে যায়। আবার সরকারের কাছে সবগুলো স্তরের তথ্য নাই, এত লোক বল নাই, আবার অনেকে এটার সাথে জড়িত। তাইলে এটার সমাধান কি? এর সমাধান করতে হবে এই যে ভ্যালু চেইন, এটাকে পুরাপুরি রিফর্ম করতে হবে, এটাকে সংস্কার করতে হবে। আসেন তাহলে সমাধান নিয়ে আলাপ করি। আমাদের দেশে মাথাপিছু চাষযোগ্য জমির পরিমাণ 0.05 হেক্টর, খুবই সামান্য, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন যে চীনে মাথাপিছু চাষযোগ্য জমির পরিমাণ 0.08 হেক্টর। খুব যে বেশি তা কিন্তু না। 2007 সালে চায়না 4টা নতুন পদক্ষেপ নেয় এবং কইরা তারা এখন এগ্রিকালচারে, কৃষিতে সুপার পাওয়ার। আমাদের জন্য সময়টা আরো কম লাগবে, কারণ আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ভূগোল, সেটা সমতল, পুরো দেশই একটা সমতল, আমাদের বাধা কম, এবং একই সাথে আমরা আয়তনে অনেক ছোট একটা দেশ। তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে সমবায় তৈরি করা। সমবায় একটা ধারণা হিসাবে, কনসেপ্ট হিসাবে তৈরি করা। আমাদের দেশে প্রান্তিক কৃষকেরা একা, দুর্বল এবং সেই জন্য অসহায়, কিন্তু সম্মিলিতভাবে তারা একটা বড় কমিউনিটি, একটা বড় সম্প্রদায়। এরা যদি একটা বিশেষায়িত একটা সমবায় পদ্ধতির মধ্যে আসে এবং আমরা যদি তাদের জন্য অর্থায়ন সহজ করতে পারি, স্বচ্ছ ব্যবস্থাপনা করতে পারি, একই সাথে এদের বার্গেন করা, এদের দরদাম করা, পাওয়ার ক্ষমতা এটা বাড়বে। নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মে আসতে উৎসাহী বোধ করবে, কারণ কাজ করার সুযোগ থাকবে, তথ্য থাকবে অনেক বেশি, তার ফলে নিয়ন্ত্রণ থাকবে। এরা নতুন প্রজন্ম অনেক বেশি টেকনোলজি জানে, তাই টেকনোলজির ব্যবহার অনেক বেশি হবে। ভ্যালু চেইনের যে প্রথম 3টা স্তর, যেমন ইনপুট সোর্সিং, ফার্মিং, স্টোরেজ, একই সাথে করার সুযোগ থাকবে। ফলে এই স্তরে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশই হ্রাস পাবে। তাহলে এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম কিন্তু ভ্যালু চেইনের 3টা স্তর, প্রথম বলছিলাম না, মনে আছে? ইনপুট সোর্সিং মানে ওই যে সার, বীজ, টিজ এগুলো জোগাড় করা, কৃষিকাজ করা, মূল কৃষিকাজটা করা, এবং 3 নাম্বার হচ্ছে এটার গুদামজাত করা। একই সাথে করতে পারবে এই কৃষক, এই নতুন প্রজন্ম। এর ফলে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমে হ্রাস পাবে, এই জায়গাগুলোতে সিন্ডিকেট আর থাকবে না। এই চীন ছাড়াও নেদারল্যান্ড, ডেনমার্ক, আমেরিকা, জাপান, কানাডা সহ আরো কিছু দেশ যারা এগ্রি সুপার পাওয়ার হিসাবে পরিচিত, তাদের সবারই এই ধরনের সমবায়ের একটা মডেল আছে এবং তাদের সাফল্য প্রমাণিত। আমাদের দেশে গ্রামীণ ব্যাংক, প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংকেরও কিন্তু সমবায়ের মডেল আছে। এই সাই শুধু দেশে না, সারা পৃথিবীতে সফলতার সাথে কাজ করছে গ্রামীণ ব্যাংক। 2 নম্বর, প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ। কৃষিতে প্রযুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের দেশেও প্রমাণিত। এই যে কৃষি প্রযুক্তির যে মালিকানা, এইটা শুধু কৃষকের হাতে তুলে দিতে হবে, তার সাথে নতুন টেকনোলজি ব্যবহার যোগ করতে হবে ক্রমান্বয়ে। আজকের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম অনেক স্মার্ট এবং টেকনোলজি জানে, যেটা পুরনো প্রজন্মের কাছে বিড়ম্বনা, তারা এটা করতে চায় না। পুরনো প্রজন্মের কাছে যেটা বিড়ম্বনা, সেটা নতুন প্রজন্মের কাছে ভরসার জায়গা। এতে পণ্য এবং গুণগত মান বৃদ্ধি পায়, খরচ কমবে, অপচয় কমবে, ফলে ফলন বেশি পাওয়া যাবে। 3 নাম্বার, কৃষি পণ্যের যে বাজার ব্যবস্থাপনা, স্বচ্ছতা আনতে হবে
এটা গণতান্ত্রিকরণ করতে হবে এবং সংযুক্ত করতে হবে, বাজারগুলোকে সংযুক্ত করতে হবে, বাজার ক্রেতা বিক্রেতা এটাকে সংযুক্ত করতে হবে। এটা কি 3টা উপাদান প্রয়োগ করিয়া প্রযুক্তি নির্ভর বাজার সংস্কার করলে এই বাজার ব্যবস্থায় যে বাজার পরিবর্তন ব্যাখ্যা করতেছে। 1 নম্বর স্বচ্ছতা। বাজার ব্যবস্থা কৃষক এবং ভোক্তার মধ্যে একাধিক মধ্যস্বত্বভোগী থাকে, ফলে দামের অস্বচ্ছতা সৃষ্টি করে। কৃষক জানেই না যে তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে, এতে তারা বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আর আমরা তো দেখছি বর্তমান বাজার ব্যবস্থা কিছু ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট দামের উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষক যদি সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। যেমন কি ধরেন সরাসরি কৃষক ভোক্তার কাছে বিক্রি করতে পারবে। ফার্মার টু কনজিউমার মডেল ব্যবহার করলে কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে দিতে পারবে। ভারত এবং চীনে কিন্তু এই মডেল দারুণভাবে সফল হয়েছে। আরো করা যায়, যেমন ধরেন স্মার্ট কন্ট্রাক্ট, এটার মাধ্যমে দর কষাকষি করা যায়। একটা অনলাইন বিডিং মার্কেট চালু করা যায়, যেখানে কৃষকরা তাদের পণ্য নির্দিষ্ট বিক্রি করে দিতে হবে, বিট করতে পারবে, বলবে যে এটা আমার পণ্য, দাম এত, আমাকে এত টাকা দিতে হবে এত মনের জন্য। সেইখান থেকে ভোক্তা বা পাইকারেরা সেরা দামে কিনে নিতে পারবে। এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না। আর সংযুক্তি বলতে যেটা বলছি, কৃষকদের শহরের পাইকারি বাজারের সাথে এবং সরাসরি ভোক্তাদের সাথে সংযুক্ত করা যায়, তাইলে বাজার আরো কার্যকর হবে এবং পণ্যের দাম স্থিতিশীল থাকবে। আর কি আন্তর্জাতিক বাণিজ্য। প্রধান উপদেষ্টা সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে। আমাদের কৃষি পণ্যের গুণগত মান বজায় রাখা দরকার। প্রসেসিং জোন, যেখান থেকে আমরা পৃথিবীর কাছে অনেক সুলভ মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবো, তাতে বৈদেশিক মুদ্রা আসবে, যার ভাগ কৃষকও পাবে। বাজার মূল্য নিয়ন্ত্রণের প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতায়ন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে 2024 জুলাই আগস্টে। কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দিয়ে সেই যাত্রা শুরু হোক কৃষিতে। প্রফেসর ইউনূসের কাছে আমার অনুরোধ, দেশে অনেক উদ্যমী এবং প্রতিভাবান তরুণ আছে, তাদের সাথে আছে অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা, যারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে, যারা দেশ গড়তে চায়। এই সোনার দেশে অনেক সম্ভাবনা, শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা। আসেন আমরা দেশটাকে গড়ে তুলি। এই অস্থিতিশীল বাজার, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং কৃষকদের ন্যায্যতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না, বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার। এর সমাধান প্রশাসনিক শাস্তি না, বরং কৃষিখাতের কাঠামোগত সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়ন। সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে হবে, স্বচ্ছ নীতিমালা গড়ে তুলতে হবে। আগের ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারগুলো সেটা করেনি, আমাদের সেটাই করতে হবে। কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না, প্রবৃদ্ধির চাবিকাঠি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ভাগ্যের। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে। ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে। জনগণের মধ্যে আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত দ্য ব্রাও ফ্রম ফর এশিয়া BFA বার্ষিক সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের সভ্যতা হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থ চায় বাংলাদেশ। বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের সংকট কেবল আরব বা মুসলিম উদ্বেগের বিষয় নয়, এটি একটি মানবিক সমস্যা। অন্যদিকে ইউক্রেনের অব্যাহত উত্তেজনা আমাদের বিশ্বব্যাপী সরবরাহকৃত বিশৃঙ্খলে ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে। আর্থিক সহযোগিতা সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে এবং আঞ্চলিক বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক MDB এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে এই টেকসই প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে। খাদ্য ও কৃষি সহযোগিতা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, এশিয়ার দেশগুলোকে সম্পদ দক্ষ কৃষিকাজে উৎসাহিত করতে হবে এবং খাদ্য নিরাপত্তার জন্য দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। তিনি বলেন, আমাদের জ্ঞান তথ্য ভাগ করে নিতে হবে এবং প্রযুক্তি ইনকিউবেশন
ও উদ্ভাবনে বিনিয়োগ করতে হবে। ডিজিটাল সমাধানে সহযোগিতা আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। পরিশেষে বলবো, আমাদের সম্মিলিত কার্যক্রমের কেন্দ্রে মেধা সম্পদ ও যুবশক্তিকে রাখতে হবে। তিনি বলেন, আমাদের অবশ্যই একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করতে হবে, একটি আত্মরক্ষা ও আত্মস্থায়ী সমাজ তৈরি করতে হবে। আমাদের শূন্য জৈবর জীবনধারার ওপর ভিত্তি করে একটি পাল্টা সংস্কৃতি গড়ে তুলতে হবে। ভোগ সীমিত রাখতে হবে মৌলিক প্রয়োজনের মধ্যে। আমাদের অর্থনীতিকে সামাজিক ব্যবসার ওপর ভিত্তি করে গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতের ব্যবসায়িক কাঠামোর হিসেবে উৎসাহিত হবে, যেখানে উদ্ভাবন, লক্ষ্য ও দায়িত্ববোধ একীভূত থাকবে। অধ্যাপক ইউনূস আরও বলেন, বোরাও ফ্রম ও অন্যান্য অনুরূপ উদ্যোগগুলোকে যুব সমাজ ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করতে হবে, যেন আগামী প্রজন্মের মধ্যে এশিয়াকে আরও উন্নত করা যায়। প্রত্যক্ষ যুবককে ৩-০ নীতিতে গড়ে তুলতে হবে: শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদের কেন্দ্রীয়করণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য বেকারত্ব। শুক্রবার বেজিংয়ে অধ্যাপক ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পরদিন ২৯ মার্চ ডক্টর ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে পিকেইউ বক্তৃতা দেবেন। বিশ্ববিদ্যালয়টিতে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার আগামী ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।